দিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে তিনি বলেন, জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক। তারা দৃশ্যমানভাবে একরকম আচরণ করে, কিন্তু অদৃশ্যভাবে সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করে। তিনি আরও বলেন, যেখানে আওয়ামী লীগ, বিএনপি বা এনসিপি সবাই অন্তত কিছুটা হলেও নিজেদের কথার সঙ্গে কাজের মিল রাখে, সেখানে জামায়াতে ইসলামী সম্পূর্ণ ভিন্ন। তাদের রাজনীতি দ্বিচারিতা আর গোপন উদ্দেশ্যে ভরপুর। রুমিনের মন্তব্যে রাজনীতিতে নতুন সাড়া। এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে জামায়াতের অতীত ভূমিকা, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সময় তাদের অবস্থান আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। বিশ্লেষকেরা বলছেন, রুমিন ফারহানার বক্তব্য শুধু বর্তমান রাজনীতির নয়, এটি ইতিহাসের এক গভীর ক্ষতকে আবারও মনে করিয়ে দিয়েছে। ১৯৭১ জামায়াতে ইসলামীর ভয়ঙ্কর অধ্যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর অন্যতম সহযোগী ছিল জামায়াতে ইসলামী। তাদের ছাত্র সংগঠন আল বদর, আল শামস এবং রাজাকার বাহিনী গঠিত হয়েছিল মূলত স্বাধীনতা বিরোধী মুসলিম লীগ ও জামায়াতের নেতৃত্বে। এই বাহিনীগুলোর কাজ ছিল মুক্তিকামী বাঙালিদের ধরিয়ে দেওয়া, হত্যা করা, নারীদের ওপর পাশবিক নির্যাতন চালানো, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং বুদ্ধিজীবী হত্যার মতো ঘৃণ্য অপরাধে অংশ নেওয়া। ইতিহাসবিদদের ভাষায়, যেখানে পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছিল, সেখানে জামায়াতের রাজাকাররা দিক নির্দেশনা দিয়েছিল। ১৯৭১ সালের জিত তখন আল বদর বাহিনী বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করে। ঢাকার রায়েরবাজার, মিরপুর ও নাখালপাড়ায় একের পর এক লাশের পাহাড় গড়ে ওঠে। দেশ হারিয়েছিল তার মেধাবী সন্তানদের। লেখক, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক কেবলমাত্র স্বাধীনতার স্বপ্ন দেখার অপরাধে। এবং এই হত্যাযজ্ঞের পেছনে ছিল জামায়াতে ইসলামীর রাজনৈতিক নেতৃত্বের প্রত্যক্ষ সহযোগিতা। রুমিনের কথায় বর্তমান জামায়াতের রূপ। রুমিন ফারহানা বলেন, জামায়াত আজও সেই পুরনো দ্বিচারিতার রাজনীতি করে। মুখে তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু বাস্তবে গোপনে তারা কৌশলগতভাবে দেশের রাজনীতিকে নিজেদের সুবিধা মতো চালাতে চায়। তিনি উদাহরণ দেন, যখন অন্য দলগুলো অদৃশ্যভাবে ক্ষমতার হিসেব করে। শাপলা প্রতীক ইস্যুতে রুমিনের মন্তব্য। এনসিপি প্রতীক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, শাপলা প্রতীক নিয়ে যেভাবে দলটি অনড় অবস্থানে গেছে, সেটি অপ্রয়োজনীয় অহংকারের মতো। প্রতীকের পেছনে নয়, কাজের পেছনে আস্থা গড়ে তোলাই আসল। তিনি যোগ করেন, নৌকা বা ধানের শীষ মানুষের মনে ব্র্যান্ড হয়ে গেছে, কারণ এই প্রতীকগুলো দশকের পর দশক মানুষের মনে আস্থা তৈরি করেছে। শাপলা বা গোলাপকে সেই অবস্থানে যেতে হলে কাজের মাধ্যমে বিশ্বাস অর্জন করতে হবে। ইতিহাসের পুনরাবৃত্তি রোধে সতর্কতা। বিশ্লেষকেরা বলছেন, আজকের প্রজন্মের উচিত ১৯৭১-এর ইতিহাস মনে রাখা, কারণ যারা তখন পাকিস্তানি হানাদারদের সহযোগী ছিল, তারা এখন ভিন্ন মুখোশে রাজনীতিতে টিকে আছে। রুমিনের বক্তব্য তাই কেবল সমালোচনা নয়, এটি এক সতর্ক বার্তা, যেন দেশ আবারও সেই বিভীষিকার রাজনীতিতে ফিরে না যায়। বাংলাদেশের ইতিহাস রক্তে লেখা। যে শক্তি একদিন এই দেশের জন্মে বিরোধিতা করেছিল, তাদের মুখে আজ গণতন্ত্রের বুলি। এই বিষয়টাই দেশের মানুষকে তা লুকিয়ে আছে। জামায়াত বলে এক, করে আরেক, কিন্তু ইতিহাস জানে তারা একসময় রক্তের বিনিময়ে এই মাটির শত্রু হয়েছিল। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জনপদ বগুড়া আজ বিকেলে কেঁপে উঠেছে হঠাৎ বিস্ফোরণের শব্দে। এনসিপি নেতা সার্জিস আলমের গাড়িবহরে ককটেল হামলার ঘটনা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে পুরো এলাকায়। আজ বিকেল ৩টার দিকে জয়পুরহাটে একটি সমন্বয় সভা শেষে সার্জিস আলম বগুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে আরেকটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে আসেন। সভায় অংশগ্রহণের আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নির্বাচন, নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে তার বক্তব্য দিচ্ছিলেন। ঠিক তখনই ঘটে এই ভয়াবহ ঘটনা। ঘটনার বিবরণ। জানা গেছে, জেলা পরিষদের সভা চলাকালে হঠাৎ করতোয়া নদীর পাড় ঘেঁষে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় জেলা পরিষদ প্রাঙ্গণে, অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। বিপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত নেতাকর্মীরা ছুটোছুটি শুরু করেন, কেউ কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড় দেন। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের একটি টিম। তারা অবিস্ফোরিত বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই হামলা ছিল নেতাকে ভয় দেখানো বা রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিত একটি পদক্ষেপ। এনসিপি ক্ষোভ ও অভিযোগ। ঘটনার পরপরই এনসিপি স্থানীয় নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, আমরা বারবার বলেছিলাম সার্জিস আলমের প্রোগ্রামে যথেষ্ট নিরাপত্তা দরকার, কিন্তু প্রশাসন মাত্র ২ জন পুলিশ সদস্য মোতায়েন করে দায়িত্ব শেষ করেছে। নেতারা দাবি করেন, এটি শুধুমাত্র অবহেলার ফল নয়, বরং পূর্ব পরিকল্পিত হামলার সুযোগ করে দেওয়া হয়েছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ককটেল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অবিস্ফোরিত বস্তুটি জব্দ করে তদন্ত শুরু করা হয়েছে। তারা বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কারা কি উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা খুঁজে বের করা হবে। রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। ঘটনার পর থেকেই বগুড়া ও আশেপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় প্রশাসন বাড়িয়েছে টহল, বিশেষ নজরদারিতে রাখা হয়েছে জেলা পরিষদ ও করতোয়া নদীর আশেপাশের অঞ্চল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমনি হামলা শুধু রাজনৈতিক অস্থিরতাই নয়, প্রশাসনিক অদক্ষতারও ইঙ্গিত দেয়। একদিকে এনসিপি দাবি করছে জনগণের অংশগ্রহণে শান্তিপূর্ণ রাজনীতির, অন্যদিকে এমনি ককটেল হামলা আবারও প্রশ্ন তুলছে, বাংলাদেশ কি আবার সহিংস রাজনীতির দিকে ফিরে যাচ্ছে? বগুড়ার আকাশে বিস্ফোরণের ধোঁয়া এখন মিলিয়ে গেছে, কিন্তু রাজনীতির মেঘ এখনো ঘন এবং তার ভিতরে ভাসছে একটাই প্রশ্ন, এই হামলার লক্ষ্য কি ছিল সার্জিস আলম নাকি তার রাজনৈতিক বার্তা? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বরাবরই জটিল ও সংবেদনশীল। সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক ও আঞ্চলিক জঙ্গি সংগঠনগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করার নতুন ছক কষছে। বিশেষ করে বাংলাদেশের ইসলামিক স্টেট, আইএস, হিজবুত তাহরির, জেএমবি, হুজি ও আনসারুল্লাহ বাংলা টিম ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা ইউএলএফ এর সঙ্গে সমন্বয়ের চেষ্টা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা। বাংলাদেশের সীমান্তবর্তী এই অঞ্চল ভূগোলগতভাবে দুর্গম এবং নিরাপত্তা তৎপরতা তুলনামূলক দুর্বল। সেই সুযোগে জঙ্গি নেটওয়ার্কগুলো নিজেদের প্রভাব বিস্তারের কৌশল নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এই নতুন জোটের পেছনে কিছু রাজনৈতিক ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার ভূমিকা রয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, রেজ্জাকুল হায়দার চৌধুরী, আজমি ওরা হয়েছে। এমনকি বিডিআর বিদ্রোহ মামলায় মুক্ত পাওয়া কিছু আসামিও এই পরিকল্পনায় যুক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা মহলের মতে, এসব গোষ্ঠীর উদ্দেশ্য শুধুমাত্র ভারতের উত্তর পূর্বাঞ্চল নয়, বরং বাংলাদেশকেও এক প্রকার অস্থিতিশীলতার ফাঁদে ফেলা। সীমান্তের দুই পাশে ধর্মীয় উগ্রবাদ ও বিচ্ছিন্নতাবাদী মতদর্শের মেলবন্ধন ঘটলে তা গোটা অঞ্চলে নিরাপত্তা কাঠামোকে হুমকির মুখে ফেলবে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, খোদা বক্স চৌধুরী ও জনপ্রশাসন সচিব গনির নামও সহযোগিতার তালিকা শোনা যাচ্ছে, যদিও এসব অভিযোগের কোনো সরকারি নিশ্চয়তা পাওয়া যায়নি। সরকারের দায়িত্বশীল মহল এসব তথ্যকে অযাচিত গুজব হিসেবে মন্তব্য করেছে। নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এ ধরনের সমন্বিত জঙ্গি উদ্যোগ সফল হলে তা শুধুমাত্র এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সীমান্ত নিয়ন্ত্রণ, গোয়েন্দা সমন্বয় ও রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি থাকলে এই হুমকি দ্রুত বাস্তবে রূপ নিতে পারে। তাদের মতে, এখন সময় এসেছে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধির। উগ্রবাদ ও সন্ত্রাসবাদ শুধু কোনো নির্দিষ্ট দেশের সমস্যা নয়, এটি একটি আঞ্চলিক চ্যালেঞ্জ যা মোকাবেলায় পারস্পরিক বিশ্বাস ও তথ্য বিনিময় হতে পারে সবচেয়ে কার্যকর অস্ত্র। প্রধান উপদেষ্টা ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে নেগেটিভ মন্তব্য জঙ্গিদের উৎসাহিত করেছে। বাংলাদেশের রাজনীতিতে জুলাই আন্দোলন এক বিভাজনময় অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। রাজনৈতিক দাবির আড়ালে সংঘটিত অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও এখনও বিতর্ক চলমান। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ফেসবুক পোস্ট আবারও নাড়া দিয়েছে জনমনে। জুলাই যোদ্ধা পরিচয়ে শফিকুর রহমান নামের এক ব্যক্তি নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে স্বীকার করেছেন, তিনি জুলাই আন্দোলনের সময় বিএনপি ও জামায়াতের কাছ থেকে অর্থ ও অস্ত্র সহায়তা পেয়েছিলেন। তার বক্তব্য অনুযায়ী আন্দোলনের নামে সংগঠিত নাশকতা কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং ছিল একটি সুসংগঠিত পরিকল্পনার অংশ। সহিংসতার পরিকল্পিত রূপ। শফিকুর রহমানের পোস্টে উল্লেখ করা হয়েছে, রামপুরা টেলিভিশন ভবনে অগ্নিসংযোগ, বিশ্ববিদ্যালয় এলাকায় হামলা এবং রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ধ্বংসযজ্ঞ ছিল পূর্ব পরিকল্পিত অপারেশন। তিনি দাবি করেন, আন্দোলনের সময় তাকে একাধিকবার জামায়াত নেতা মাওলানা মামুনুল হকের সঙ্গে বৈঠকে পাঠ্য কৌশল নিয়ে আলোচনা হয়। আরও উল্লেখ করা হয়, বস্তি ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে অর্থ বিতরণ করে তাদের আন্দোলনের ভিড়ে নামানো হয়েছিল, যাতে